শিয়ালদা প্ল্যাটফর্মকে আমরা ব্যস্ত প্ল্যাটফর্ম বলেই জেনে থাকি এবং সেখানে প্রতিনিয়ত কত ঘটনা ঘটে যায়। অনেক ঘটনা ঘটে লোকচক্ষুর সম্মুখে আর অনেক ঘটনা ঘটে লোকচক্ষুর আড়ালে। অনেকে হয়তো জানতেই পারে না কত ঘটনা তাদের অগোচরে ঘটে চলেছে। আজকে এমন একটা ঘটনা আপনাদের শোনাবো যে ঘটনাতে একটা মেয়ের জীবন পুরো তছনছ হয়ে গিয়েছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা এইভাবেই আত্মা ও ঈশ্বরের পাশে সর্বদা থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনা। কলকাতার শিয়ালদহ স্টেশন হাজারো মানুষের প্রতিদিনের গন্তব্য। ব্যস্ততা, কোলাহল, ধোঁয়া, হকার, ট্রেনের হুইসেল, আর তার মাঝেই একটা ঘটনা ঘটে গিয়েছিল সৃজার সাথে। সৃজা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ দুটোই কমপ্লিট করেছে। তারপরে হয়তো কোনো কারণবশত পিএইচডিতে চান্স পায়নি। নেট সেট ক্লিয়ার, কিন্তু পিএইচডিতে সে এখনো চান্স পেয়ে ওঠেনি। বিয়ে হয়ে গেছে, একটা মেয়ের বয়স হয়ে গেলে তো এটা তো হয় না, সব বাড়ি তো সমান হয় না। অনেকে ভালো পাত্র পেলে বিয়ে দেওয়ার কথা বলে। সৃজার ইচ্ছা ছিল যে আরো পড়াশোনা করবে, পিএইচডি পাবে, তারপর দেখা যাবে, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে সে বিয়ে করবে। কিন্তু ওই যে বলে না, জন্ম মৃত্যু বিয়ে, আগে থেকেই সব ঠিক করা থাকে। তো যখন এমএ কমপ্লিট হলো, নেট সেটও ক্লিয়ার করলো, সেই সময় একটা ভালো পাত্র আসে। শান্তিনিকেতন থেকে একজন স্কুল শিক্ষক, খুবই ভদ্র মার্জিত। সৃজার বাবা মায়ের খুব পছন্দ হয়ে যায়। সৃজাকেও বলা হয়, কিন্তু সৃজা দেখছে যে সত্যি মানুষটা খুবই ভালো। আর যেহেতু খুবই শিক্ষিত, তার পরবর্তীকালে পড়াশোনা করতে আশা করি কোনো সমস্যা হবে না। মা বাবা যেহেতু চায় ও বিয়েটা করে নিক, আর সৃজারও ছেলেটাকে দেখে সত্যি খুব পছন্দ হয়ে গেল, তাই সৃজা রাজিও হয়ে গিয়েছিল এবং শান্তিনিকেতনে ওই ছেলেটির সাথে সৃজার বিয়ে হয়ে গিয়েছিল। সৃজার বাবার বাড়ি কৃষ্ণনগরে। সৃজার নিজের জামাইবাবুর বন্ধু হলো এই মানুষটি আর কি। যাই হোক, খুব ভালোভাবে সংসার করছে মেয়েটি। এর মাঝখানে একটা কলেজে পড়ানোর চান্স পেয়ে যায়, ও টেম্পোরারি আর কি, ওদেরই আশেপাশে একটা কলেজে পড়াচ্ছে। তো সেইভাবে চলতে থাকে। সেই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ছিল। অনেক বড় বড় প্রফেসর আসবেন, অনেক লেখক আসবেন, লেখিকা আসবেন, স্বনামধন্য তারা। আর তাদের লেকচার তো শুনতেই হবে, কারণ তারা এত সুন্দর সুন্দর বই লিখেছেন, খুব ভালো ভালো অথেন্টিক বই। তাদের সম্মুখে দেখা আর তাদের বক্তৃতা শোনা, এর মধ্যে কিন্তু একটা আলাদাই মাধুর্য, আনন্দ, অনেক কিছুই আছে, শেখার আছে। তাই সৃজা তার হাজব্যান্ডকে বলল যে সেমিনারে সে অ্যাটেন্ড করতে চায়। আর যেহেতু অনেকদিন সে বাপের বাড়িতে যায় না, তাই সেমিনার অ্যাটেন্ড করে ও বাপের বাড়ি কৃষ্ণনগর চলে যাবে। খুব ভালো কথা। 3টের থেকে ছিল সেমিনার। সেইভাবে টাইম মতো সকালেও বেরোলো, তারপর টাইম মতোই পৌঁছে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেমিনার অ্যাটেন্ড করলো, কিন্তু সেইখানে দেখা হয়ে গেল অনেকের সাথে, কারণ অনেক পরিচিত মানুষজন, সিনিয়র জুনিয়র অনেকে সেখানে এসেছে। তাদের সাথে অনেক গল্পগুজবও হলো, কারণ আমিও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ওটা এমন একটা জায়গা না, ওখানে যাওয়ার পরে ফিরে আসতে ইচ্ছে করে না। মনে হয় কিছুক্ষণ বসি, পরিবেশটাকে একটু অনুভব করার চেষ্টা করি। যেহেতু অনেক দিন হয়ে গেছে, এমএ কমপ্লিট করেছে সে, সেখানে আর তেমন আশা হয় না। অনেক বন্ধু বান্ধব রয়েছে, ঠিকমতো কথা হয় না। তো হঠাৎ করে যখন কয়েকজনের সাথে আলাপ হয়ে গেল, সিনিয়র জুনিয়র মিলিয়ে এবং সমবয়সী মিলিয়ে, তো একটু সেমিনারের পরে গল্পগুজব হচ্ছিল গ্রিন জোনে বসে। তারপর খাওয়া দাওয়া করলো, কিন্তু সবকিছু হতে হতে অনেকটা লেট হয়ে গেল। 3টে থেকে সেমিনার ছিল, সেমিনার শেষ হতে হতে প্রায় 7টা বেজে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া গল্পগুজব করা করতে করতে অনেক লেট হয়ে গেছে। 10টার সময় সে সেখান থেকে বেরিয়েছে। সেখান থেকে ট্রেন ধরবে, যাদবপুর থেকে শিয়ালদা আসবে, অনেকটা লেট হয়ে গেছে তার। আসার পরে দেখলো এই 11টার পর পরে 11:30টার দিকে হয়তো একটা ট্রেন ছিল আর কি, সেই ট্রেনটাও ধরবে। ওদিকে সৃজা তার বাবা মাকে ফোন করে জানিয়ে দিল অতিরিক্ত লেট হয়ে গেছে, আর ফিরতে ফিরতে অর্থাৎ কৃষ্ণনগর নামতে নামতে অনেকটা লেট হয়ে যাবে, যেন বাবা নিতে আসে। আর সৃজার বাড়ি কিন্তু সেই কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে খুব একটা দূরে নয়, হেঁটে গেলে ওই 10-15 মিনিট মতো লাগে। আর তার বাবা তো বাইক নিয়ে আসবে, অতএব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ট্রেনে তো মোটামুটি লোকজন থাকবে, কিন্তু তবুও ভয় করছে, একা একটা মেয়ে মানুষ তো, এতটা রাত করা উচিত হয়নি।
ওদিকে হাজবেন্ড খুবই বুঝদার একজন মানুষ, বোঝে, কিন্তু তবুও সে বলছে বারবার করে যে তুমি একটু আগে বেরোতে পারতে ওখান থেকে, কারণ ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, ট্রেনের অবস্থা কেমন থাকবে তাও তো বলা মুশকিল, কারণ ওই দিকটা ট্রেনটা অতটাও সবসময় ভালো থাকে না। টেনশন তো হয়, ভালো খারাপ যাই হোক না কেন, এক একটা মেয়ে মানুষ যাবে। 10টা 20-র দিকে যাদবপুর থেকে ট্রেনে উঠেছিল, তাড়াতাড়ি চলে এসেছিল শিয়ালদা প্ল্যাটফর্মে। অনেকটা সময় হাতে ছিল, দাঁড়িয়ে রয়েছে ও। প্ল্যাটফর্মে তেমন কোনো ভয় নেই, কারণ প্রচুর লোকজন রয়েছে, তো প্রচুর আরপিএফ রয়েছে। ও দেখছে আর কি কখন ট্রেনটা দেয়। সেই সময় একটা মেয়ে সেখানে আসে, অল্প বয়স্কা, 21-22 বছর হবে, কিন্তু মেয়েটার হাতে তেমন কিছু দেখতে পেল না। ফোন টোন কিছুই কিন্তু হাতে নেই, শুধু একটা নর্মাল চুড়িদার পরে সে এসেছে। প্রথমে একটু খটকা লাগছিল, মেয়েটাকে দেখে মোটামুটি স্মার্ট বলে মনে হয়, যে একটু পড়াশোনা জানে বা কিছু, কিন্তু মেয়েটার কাছে কোনো ফোন নেই, কোনো ব্যাগ নেই। কি হলো ব্যাপারটা? ও পাশে এসে এরকম দাঁড়িয়েছে, আর মেয়েটা জিজ্ঞেস করছে যে কোথায় যাবেন দিদি আপনি? এই সবে কিন্তু খুব অভ্যস্ত সৃজা, কারণ এর আগে প্রচুর ঘটনা ওর সাথে ঘটেছে। ও তো যাদবপুরে থাকতো একটা মেসেতে, যখন শনিবার করে শুক্রবার রাত্রেবেলা বা শনিবার সকালবেলা ও বাড়িতে যেত, তখন কিন্তু অনেক ঘটনা ঘটতো, দিন হোক রাত হোক। এই শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতো ট্রেনের জন্য, কখন ট্রেনটা বোর্ডে আর কি দেবে। কত মেয়ে সেখানে আসতো, ফোন নম্বর চাইতো, অনেক কাজের অফার করতো। ও কিন্তু এটাতে খুবই অভ্যস্ত। প্রথম প্রথম কিন্তু অনেক কথাবার্তা বলতো, কিন্তু পরবর্তীকালে যখন জানতে পেরেছে এরা ফ্রড, তখন থেকে এড়িয়ে চলতো, একটা কথারও উত্তর দিত না। যখন মেয়েটা প্রথম তার কাছে এসে জিজ্ঞেস করলো, তখন তাকে দেখে সৃজার খটকা লেগেছিল, যে মেয়েটার হাতে কোনো ফোন বা ব্যাগ কিছুই নেই। ইগনোর করার চেষ্টা করলো, চেষ্টা কি, ইগনোর তো করবেই, কিন্তু কেন জানি না মেয়েটা না, মানে সৃজা সম্মোহিতের মতো হয়ে গেল। সে উত্তর দিল যে আমি কৃষ্ণনগর যাব। বললাম না, এর আগে তো প্রচুর বিয়ে কমপ্লিট করেছে, এখান থেকে এমএ কমপ্লিট করেছে, ও তো এগুলো তো অভ্যস্ত। সৃজা কথা বলবে না কারোর সাথে, আগে কখনো কথা বলে উনি, প্রথম প্রথম ছাড়া। কিন্তু এই মেয়েটির সাথেও কেন কথা বললো, উত্তর দিল কেন? নিজেকে নিজের খুব বোকা বলে মনে হচ্ছে, নিজেকে নিজেকে বকছে, আমি কেন বলে ফেললাম, আমি তো বলতে চাইনি, মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে গেল কেন। এইবার মেয়েটা শুরু হয়ে গেছে, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তোমার হাজবেন্ড কি করে, তুমি এখন কোথায় যাচ্ছ, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, সমস্ত কিছু জিজ্ঞেস করছে। আর প্রত্যেকটা কথার সৃজা উত্তর দিচ্ছে। আর যখনই সে উত্তর দিচ্ছে, তখনই নিজেকে সে গালাগাল করছে সৃজা মনে মনে, আমি প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছি কেন? এখান থেকে একবার ভাবলো সরে যাবে, সরে গিয়ে অন্য কোথাও দাঁড়াবে, মুখের উপর বলে দেবে তুমি ওর সঙ্গে কথা বলো না, কেন কথা বলছো, আমি কথা বলতে চাই না। কিন্তু সৃজা শত চেষ্টা করেও কিন্তু উত্তর দিতে পারছে না, মানে বাজে কথা বলতে পারছে না। যা জিজ্ঞেস করছে মেয়েটি উত্তর দিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে ও বুঝতেও পারছে না। ও চেষ্টা করছে এখান থেকে সরে অন্যদিকে গিয়ে যাওয়ার, অন্য জায়গায় গিয়ে দাঁড়ানোর, কিন্তু পারছে না। ওর পা সেখান থেকে নড়ছে না, কেমন একটা না ঘোরের মধ্যে চলে গেছে সৃজা। কারণ যখন মেয়েটাকে জিজ্ঞেস করলো তোমার বাপের বাড়ি কোন জায়গায়, তোমার শ্বশুর বাড়ি কোন জায়গায়, পুরো ডিটেলসও দিয়ে দিল, যে কিভাবে যেতে হবে, কি নাম বলতে হবে, সমস্ত কিছুও বলে যাচ্ছে এক নাগারে। সৃজার হাতে একটা ব্রেসলেট মতো ছিল, সোনার ব্রেসলেট, হাতেই পরে থাকে, তেমন সোনাও কখনো ক্যারি করে না নিজের সাথে আর কি, কিন্তু ওই সোনার ব্রেসলেটটাও পরে থাকে একটু মোটা করে। তো সেই মেয়েটা হঠাৎ করে না সৃজার হাতটা ছুলো, ওর বা হাতে রয়েছে ব্রেসলেটটা, বা হাতটা ছুলো, আর মনে হলো সৃজার শরীরটা কেমন ঠান্ডা হয়ে আসছে। মেয়েটা যখন ওর হাতটা ধরলো না, মনে হলো কোনো বরফ ওর হাতে কেউ দিয়ে দিয়েছে, এতটাই ও ঠান্ডা লেগে গেছে। আর যখন ওই মেয়েটা হাত ধরলো, সৃজা হাতটা পুরো ছিটকে ফেললো, কারণ ওর খুব ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে। ও তখন বললো তোমার হাত একটু ঠান্ডা কেন? বলছে কই না তো, নর্মাল টেম্পারেচারই তো আছে, তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার এই চুড়িটা তো খুব সুন্দর, কবে বানিয়েছো, কে দিয়েছে, অনবরত কথা বলে যাচ্ছে। সৃজার কিন্তু মাইন্ডটা আবার ঠিক আছে যে ও ভুল করছে, কিন্তু মুখের থেকে এরকম কথা বেরিয়ে যাচ্ছে, উত্তর বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে যেতে পারছে না। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল, এবং ট্রেনের নাম্বারটাও সেখানে দিয়ে দিল যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসছে আর কি। বোর্ডে নোটিশটা দেওয়ার পরেই সবাই সেখান থেকে চলে যাচ্ছে, সবাই বলতো যারা যারা যাবে আর কি ওই ট্রেনে, দেখতে পাচ্ছে অনেকেই যাচ্ছে। তো ওই সময়টা না ওর পা নড়ছে না, ও পুরো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে কোন মায়া বলে সেখান থেকেও যেতে পারছে না, ওর যেতে ইচ্ছে করছে না। আবার ভাবছে কি হলো ব্যাপারটা, আমার যেতে হবে তো, আবার চেষ্টা করছে, আবারও যেতে পারছে না। সেই মুহূর্তে একজন আরপিএফ
একটু বয়স্ক করে, কাকু মতো হবে। তিনি এসেছেন, এসে জিজ্ঞেস করছে হিন্দিতেই আর কি, জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে, তোমার কি কোনো শরীর খারাপ? বলছে না তো স্যার, আসলে এই মেয়েটি, এটা বলতে গিয়ে দেখলো পাশে কোনো মেয়ে নেই, ভেবেছে হয়তো চলে গেছে বা কিছু একটা। বলছে এখানে একটা মেয়ে ছিল, আমি কথা বলছিলাম, কিন্তু কি হলো হঠাৎ বুঝতে পারছি না। তখন সেই আরপিএফ স্যারটি বলছেন যে তোমাকে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তুমি একা একা বকবক করে যাচ্ছ। আমি ভাবলাম হয়তো কানে হেডফোন টেমন থাকতে পারে, তোমার চুলটা তো মোটামুটি ছাড়া রয়েছে, বুঝতে পারছি না, কিন্তু তোমার কানে তো কোনো হেডফোন বা কিছু নেই, তুমি কারোর সাথে কথা বলছিলে? বলছে একটা মেয়ে ছিল তো, এই মাত্রই ছিল, এখন দেখতে পারছি না, মনে হয় চলে গেছে। বলছে না, কোনো মেয়ে তো দেখিনি, কারণ এখানে আমরা চারিদিকটা লক্ষ্য করি, হঠাৎ করে তোমার দিকে নজর পড়তে চোখটা থেমে গেল, ওখানে দাঁড়িয়ে গেল, কারণ তুমি একা একা বকবক করে যাচ্ছিলে, আর কেমন যেন মনে হচ্ছে তুমি 500 জনের সাথে কথা বলছিলে, কিন্তু সেখানে তো কেউ ছিল না। পরে আমরা ভেবেছি হয়তো তুমি ফোনে কথা বলছো, কিন্তু এখন তো দেখছি না, কিন্তু কোনো মেয়েকে তো দেখিনি। বলছে না না, আপনারা খেয়াল করেননি, মেয়ে তো এখানে ছিল, আমি তো কথা বললাম। তখন জিজ্ঞেস করছে সে আরপিএফ তুমি কোন ট্রেনে যাবে, কোথায় যাবে? বলছে আমি তো এখন কৃষ্ণনগর যাব। তখন ওই আরপিএফ স্যারটি পুরো শকড খেয়ে গেছে। তিনি বলছেন নোটিশ তো দিয়ে দিয়েছে, তুমি এখনো যাচ্ছ না কেন, তুমি দাঁড়িয়ে রয়েছো এখানে? বলছে কি জানি, আমি তো ভাবছি যাচ্ছি না কেন, আমি এখানে পুরো দাঁড়িয়ে রয়েছি। তোমার মনে হয় শরীরটা খুব অসুস্থ লাগছে, আর সেই কারণেই আমি এখানে এসেছি, কারণ তুমি স্থিরভাবে দাঁড়িয়েছিলে, কেমন একটা করছিলে যেন, তাই জিজ্ঞেস করতে আসলাম তুমি ঠিক আছো কিনা। বলছে স্যার আমি তো ঠিক আছি, কোনো সমস্যা নেই। তখন উনি একটু কেমন করে তাকালেন যেন, তাও বললেন ঠিক আছে চলো, ওই প্ল্যাটফর্মে আছে, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। কত ভালো সেই আরপিএফ স্যারটি, কারণ তিনি বুঝতে পেরেছেন মেয়েটা হয়তো স্বাভাবিক নয়, হয়তো অসুস্থ বা কোনো কারণে কিছু একটা ভেবেছে, সেই কারণে সেই আরপিএফ স্যারটি ওই মেয়েটাকে এগিয়ে দিয়ে আসতে গেল। মেয়েটাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসলো, উঠলো। ট্রেনে তো অনেক লোকজনই ছিল, ভয়ের কিছু কারণ নেই। মেয়েটা এখন একদম ঠিক হয়ে গেছে, আর সে মনে মনে শুধু ভেবে চলেছে যে এরকম কেন করছিল, ওই মেয়েটির সাথে এত কথাও কেন বলল, এরকম তো করে না, এত চলাফেরা করেছে চারিদিকে, এত স্মার্ট একটা মেয়ে, সেরকম বোকামি করে বসলো, সমস্ত ডিটেলস দিয়ে দিল। কি জানি মেয়েটা কি করেছিল। ও কিন্তু অন্য কিছু ভাবছে না, ও শুধু ভাবছে যে মেয়েটা হয়তো কোনো কালা জাদু করেছে বা কিছু একটা করেছে, বা হাতে কোনো পারফিউম নিয়ে এসেছিল, আমি পুরো সম্মোহিতের মতো হয়ে গিয়েছিলাম, ওর সমস্ত কথার উত্তর দিচ্ছিলাম। ওই সৃজা এটাই কিন্তু ভাবছিল, ও কিন্তু আর কিচ্ছু ভাবেনি। ওর শুধুমাত্র ভয় লাগছিল এই কারণে যে ওরা কোনো খারাপ কেউ নয় তো, ওদের কোনো গ্যাং রয়েছে, বা আমার পিছনে পড়ে রইলো, আমার পিছনে পিছনে আসছে, আমার কোনো ক্ষতি করে দেবে না তো, ও এইসবই ভাবছে। চারিদিকটা ভালো করে দেখছে, কেমন যেন করছে, একটা ভয় তো লাগবেই না, এরকম ভাবে বলে আসলো মেয়েটাকে, আর সে মেয়েটাকে হঠাৎ দেখতে পারলো না। আরপিএফ স্যার বললেন যে দেখতে পাননি, মানে ওর হজবরল হয়ে গেছে সমস্ত কিছু, ওর মাথায় আর কাজ করছে না। ও স্থিরভাবে বসলো, ফোনটাকেও বের করলো, দেখলো ফোনে প্রায় 10-10টা মিসড কল, 3-4টে ওর বাবা মার, আর বাকিটা ওর হাজবেন্ডের। ও ফোনটাও ধরেনি, দেখলো ফোনটা ওর ভাইব্রেট করা রয়েছে, সেমিনারে ছিল, ভাইব্রেট করে রেখেছিল, কিন্তু ফোনটা তোর হাতেই ছিল, ভাইব্রেট করলে তো বুঝতে পারবে। আর যেখানে প্রায় 10-10টা মিসড কল এসেছে, ও একবারও কি বুঝতে পারেনি? কেমন যে লাগছে ওর। প্রথমে ওর হাজবেন্ডকে ফোন করলো, বলছে আমি ঠিক আছি, টেনশন করছে তো। কথা বলার পরে ফোনটা রেখে দিয়ে সৃজা তার বাবাকে ফোন করলো, ওরাও তো টেনশন করছে খুব, বললো যে তার জামাইও ফোন করেছিল, এরকম ফোন ধরছে না বলে, এত রাত হয়ে গেছে। বলছে আমি ঠিক আছি, ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রেখেছিলাম, শিয়ালদা প্ল্যাটফর্ম তো, ফোনটা বের করিনি। অন্য কিছু আর বলেনি, কিন্তু তাহলে টেনশন করবে যে কেন কথা বলতে গেলে, বা কি হয়েছিল তোমার, খুব টেনশন করবে বাড়ির লোকজন, তাই একটা মিথ্যে কথা বললো। ট্রেনে উঠে বসলো, ট্রেনটা ছেড়েও দিল। প্রচন্ড ক্লান্ত লাগছে সৃজার, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। ব্যাগটাকে ধরে না, ব্যাগের স্কুল যে ব্যাগগুলো হয় সেই ব্যাগটাই নিয়ে গেছিল আর কি, সেই ব্যাগের ওপর মাথাটা হেলান দিল, ঘুম চলে এসেছে। হঠাৎ করে মনে হলো সেই মেয়েটির আওয়াজ, সে বলছে দিদি আমিও তোমার সঙ্গে যাচ্ছি কিন্তু। ব্যাগের থেকে না হঠাৎ করে সামনে তাকিয়েছে, দেখছে না কোথাও তো কেউ নেই, আশেপাশে লোকজন রয়েছে, তারা কেউ কেউ কথা বলছে, কেউ ঘুমোচ্ছে, কেউ ফোন দেখছে, কিন্তু কোনো তো ইয়াং মেয়েও এখানে নেই। মহিলা আছে অবশ্য, বয়স্ক মহিলা এখানে আছে এই কম্পার্টমেন্টে, কিন্তু কোনো ইয়াং মেয়ে তো নেই। তাহলে নয় বুঝতো যে মেয়েটি হয়তো অন্য কাউকে কিছু বলেছে। কি হলো, ওর কানে এরকম বাজলো কেন? রবি কল সেই মেয়েটার মতো, ওই যে মেয়েটার কথা বলছিল আর কি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ও তখন ভাবলো যে এগুলোর কল্পনা, যেহেতু খুব ভয় পাচ্ছে তো কল্পনা করে নিয়েছে যে মেয়েটা হয়তো সাথে সাথে আসছে, ভয় দেখাচ্ছে, ওর পিছু নিয়েছে অনেক গ্যাং, খারাপ কিছু করবে বলে, এগুলো ভাবছিল তো, তাই হয়তো ওরকম ভেবেছে। আর যেহেতু অনেকটা ঘুমিয়ে পড়েছিল, ঘুমের ঝুল চলে এসেছিল, সেই কারণে হয়তো ভুলভাল শুনেছে। ভালো কথা,
ও আবার ব্যাগের নিচের মাথাটাকে হেলিয়ে দিয়ে শুয়ে পড়েছে আর কি, ঘুম ঘুম চলে এসছে। আর যেহেতু দেখবেন ট্রেনে ঘুমিয়ে পড়লে না বারবার করে শুধু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওরকম ঢুলছে, বারবার করে পড়ে যাচ্ছে, আবার একটু এগিয়ে এগিয়ে বসছে, এইভাবে আর কি চলছিল। আবার পাশে থেকে মনে হলো সেই মেয়েটির আওয়াজ, সে বলছে, দিদি তোমারও সোনার বালাটা খুব সুন্দর, সোনার ব্রেসলেটটা খুব সুন্দর। ও আবার এরকম তাকালো, দেখলো কোথাও নেই। ওর না খুব ভয় করছে যে কিরকম হলো, ব্রেনের মধ্যে এইসব কি হচ্ছে, এইসব কি ভাবছে ও। আর ঘুম হলো না, ঘুম কিন্তু খুবই পাচ্ছে, খুব ক্লান্ত লাগছে, সারাটা দিন পরিশ্রম হয়ে গেছে, তো সে সকালে এসেছে, বিশ্রাম পায়নি, সেমিনার শুনলো, গল্প গুজব করলো, খাওয়া দাওয়া করলো, আবার সে জার্নি করে এখন সেই মানে ট্রেনে আর কি, তার মাঝখানে একটু রেস্টও পায়নি, ক্লান্ত লাগছে, কিন্তু ঘুমোয়নি। ও ফোনটাকে নিয়ে দেখছে আর কি, ফোন ঘাটছে, স্ক্রোল করছে ফেসবুক। হঠাৎ করে সামনে মনে হলো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু দূরে আর কি, একটা মেয়ে। এরকম করে যদি আমরা নিচের দিকে তাকাই না, মনে হয় না সামনে থেকে কেউ হেঁটে আসলে বা কিছু বললে একবার তো আমরা বুঝতে পারি। মনে হচ্ছিল সেই চুড়িদার পরা সেম মেয়েটা সামনে রয়েছে। ওরকম তাকিয়ে দেখলো যে না, নেই তো। এই করতে করতে অর্ধেকটা সময় পার হয়ে গেছে, অর্ধেক জায়গা চলে এসেছে ও। ট্রেনটা খালি হতে শুরু করেছে, অর্থাৎ ওই কম্পার্টমেন্টটা খালি হতে শুরু করেছে, কিন্তু লোকজন এখনো আছে। ও তার আগে জিজ্ঞেস করে নিয়েছে, এমনি ভয় পাচ্ছে তো যে কে কোথায় যাবে আর কি, জিজ্ঞেস করেছে আশেপাশে। তো অনেকে বললো ওর থেকে দূরে অনেকে যাবে, তো ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, থাকছে আর কি এই কম্পার্টমেন্টের লোকজন। ঘুমও পাচ্ছে প্রচুর, কিন্তু ঘুমোতে পারছে না। ও ভাবছে ঘুমোলেই হয়তো ওইসব উল্টোপাল্টাও দেখবে, শুনতে পাবে, ভয়ও লাগছে। ও কি করেছে, ফোনটাকে রেখে দিয়েছে, ফোন আর ঘাটেনি। কত সময় বা ফোন ঘাটতে ভালো লাগে। মাথাটাকে না পিছনে এরকম ট্রেনের হেলান দিয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে সামনের দিকে। হঠাৎ করে ওর মনে হলো ওই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে পুরো গেটের সামনে, আর সেকেন্ডের মধ্যেই মনে হলো মেয়েটি লাফ দিল ট্রেনের থেকে। চিৎকার করে উঠেছে সৃজা, আতকে উঠেছে। আর ওকে দেখে বাকি লোকজন যারা ছিল ওখানে বলছে, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? বলছে একটা মেয়েকে দেখতে পেলে লাফ দিল এখানে, এই মাত্র আমি দেখলাম লাফ দিল ট্রেনের থেকে। ওরাও তো ভয় পেয়ে গেছে সঙ্গে সঙ্গে, ভেবেছে সত্যি কথা হয়তো বলেছে। বলছে কই কই, কিন্তু ওটা তো আরো সামনের দিকে ছিল। কিন্তু ওরা দেখছে, আশেপাশে যে কজন ছিল তারা দেখছে, সামনের দিকে যেসব লোকজন ওরা স্বাভাবিক, ওরা কিছু বলছে না। বলছে না না, তুমি ভুল দেখেছো মনে, দেখেছো সামনের লোকজন সবাই স্বাভাবিক, এরকম তো হলে ওরা চেঁচামেচি করতো, ওরাও তো ভয় পেতো। বলছে না না, আমি দেখেছি, আমি নিজের চোখেই পুরো দেখলাম, একটা মেয়ে ঝাঁপ দিল। ওরা না পাশে যারা ছিল ওরা খুব ভালো মানুষ, সত্যি ভালো মানুষ ছিল, এরকম না হলে ট্রেনে চলাটা খুব মুশকিল, রাত্রেবেলা বিশেষ করে। ওরা গিয়ে আবার জিজ্ঞেস করলো সামনে লোকজনদের যে এরকম কোনো ঘটনা ঘটেছে। বলছে কই না তো, আমরা তো সামনেই তাকিয়েছিলাম, কিছু তো ঘটেনি। বলছে কি হয়েছে, ওরা আর কিছু বলেনি যে এরকম মেয়েটার এই হয়েছে, ভয় পেয়েছে। বলছে না না ঠিক আছে, চলে এসেছে। বলছে দেখো তুমি ভয় পাচ্ছ মনে হয়, কি হয়েছে, তোমাকে আসার পর থেকে দেখছি তুমি এরকম ভয় ভয় আছো, আর তোমাকে দেখেছি একটা আরপিএফ তোমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে গেল, কি হয়েছে? বলছে না না কিছু হয়নি। যতই তারা ভালো লোক হোক না কেন, সবাইকে তো সমস্ত কিছু বলা যায় না, কি নাকি ভাববে। ও আর কিছু বলেনি। তারপরে ওই যে আরো ছিল না, একজন বয়স্ক মহিলা ছিল, তার হাজবেন্ড ছিল, আরেকজন মুসলমান মানুষ ছিলেন, খুব ভালো, তারা সবাই খুব ভালো। ওরা এতটা কোঅপারেটিভ, ওরা কথা বলছে মেয়েটির সাথে, ওরা বুঝতে পেরেছে মেয়েটি কোনো কারণে ভয় পেয়ে আছে। অনেক কথা জিজ্ঞেস করছে, মেয়েটির একটু ভালো লাগছে, সৃজার খুব ভালো লাগছে যে না কথা বলে অনেকটা মাইন্ডটা ফ্রেশ হচ্ছে। দেখতে দেখতে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম চলে আসলো। তার আগে সৃজার বাবা ফোন করেছিল যে আমি কিন্তু চলে এসেছি। ভালো কথা, সবাইকে টাটা জানিয়েও নেমে গেল আর কি। অনেক রাত হয়ে গেছে, তো প্ল্যাটফর্মে কিন্তু অত লোকজন ছিল না, দূরে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, আছে লোকজন মোটামুটি, কিন্তু না থাকার মতোই। ও দেখতে পাচ্ছে দূরে সৃজার বাবা দাঁড়িয়ে রয়েছে। সৃজাকে নামতে দেখে তার বাবা আবার এগিয়ে আসছে যে মেয়েটাকে আবার মানে কাছে এসে নিয়ে যাবে আর কি। ও এগোচ্ছে, পাশে দোকানপাট রয়েছে, দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে। আর সেই সময় ওর মনে হলো ওর হাত ধরে কেউ টান দিয়েছে। দুটো দোকান পরপর তো দোকান রয়েছে, আর দোকানের মাঝখান থেকে দেখবেন যাওয়ার জায়গা থাকে, তো এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাওয়ার জায়গা থাকে। ওইখান থেকে মনে হলো কে যেন ওকে টান দিল, কিন্তু দেখলো কোথাও কেউ নেই। একটা ঠান্ডা হাতে স্পর্শ মনে হলো টেনে ওকে আবার সরিয়ে দিল। ওর বাবা আবার দৌড়ে আসছে, বুঝতে পেরেছে বাবা দৌড়ে আসছে, চলে আসছে। বলছে কি হলো রে মা, এদিকে চলে গেলি কেন? বলছে কি জানি বাবা, মনে হলো কেউ যেন টান দিল। বলছে কই, কেউ তো নেই এখানে, কেউ তো নেই, কোথায় কি টান দেবে? বলছে জানি না বাবা, হয়তো পড়ে গেছিলাম, হয়তো শরীরটা দুর্বল সেই কারণে হয়তো পাশের দিকে পড়ে গেছি, কি জানি, ভালো লাগছে না কিছু। ওর বাবা ভাবলো যে মেয়েটার হয়তো শরীরটা খারাপ, অনেকটা জার্নি হয়েছে আজকে। ওর বাবা ওকে বাইকে করে নিয়ে গেল। বাড়ি পৌঁছেছে, হাত মুখ ধুয়েছে, খাওয়া দাওয়ার কিছু করেনি, রাত এত হয়ে গেছে, কি খাওয়া দাওয়া করবে? রাত 8টায় তো খেয়েছিল কিছু একটা বন্ধু বান্ধবদের সাথে, তাই পেটটা পুরো ভরা, আর কিছু খায়নি। তারপরে শুয়ে পড়েছে।
শ্রীজা বাপের বাড়িতে আসলে মায়ের পাশেই ঘুমায়, ওর মার কাছে চলে আসে, ওর রুমে চলে আসে, দুজনে মিলে ঘুমায়, গল্পগুজব করে। কিন্তু আজকে তো আর গল্পগুজব হবে না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়েছে মায়ের পাশে। মাও তো উঠেছিল, ওকে জিনিসপত্র সমস্ত কিছু এগিয়ে দিতে দুজনেই আবার একসাথে শুয়ে পড়েছে। বলছে ঠিক আছে ঘুমো, এখন কিছু শুনবো না, কাল সকালে তোর অনেক কথা শুনবো। শুয়ে পড়েছে, ঘুমও চলে এসছে। ওই যে বললাম না ক্লান্ত, ভাবছে কখন যাবো, কখন বিছানায় শুয়ে আমি ঘুমোবো। ঘুমিয়েও পড়েছে মাকে জড়িয়ে ধরে। তখন হয়তো 4টে মতো বাজে। শ্রীজা দেখতে পাচ্ছে ওর ঘরের মধ্যে ওর মার উল্টো সাইডে, যেখানে মা শুয়ে রয়েছে তো তার ওই পাশে, খাটের ওই পাশে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বুঝতে পারছে না মেয়েটাকে, অন্ধকার তো, কিন্তু মনে হচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে। একটা ছেলে আর মেয়ের গঠন তো বোঝা যায়। ও লাইটটা জ্বালানো, দেখলো যে কোথাও কেউ নেই। শ্রীজার মায়ের ঘুম খুব পাতলা। বলছে কি বাবা, লাইট জ্বালালি, ঘুম আসছে না? বলছে মনে হলো মা এখানে কেউ দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা। বলছে কোথায় দেখলি? বলছে না, দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, একটা মেয়ের অবয়ব মনে হচ্ছে। বলছে না রে মা, তুই ভুলভাল দেখেছিস, সেখানে তো কেউ কিছুই নেই, তুই শুয়ে পড়, আমি আছি তো। তুই হয়তো খুব ক্লান্ত, শরীরটা অসুস্থ তো এই কারণে এইসব ভাবছিস, তুই শুয়ে পড়, কোথাও কিচ্ছু নেই। মেয়েটা আবার শুয়ে পড়লো। ঘুম থেকে উঠলো 10টার সময় সকাল, কারণ ঘুমোতে ঘুমোতে 3টে বেজে গেছে, অনেক ক্লান্ত ছিল। সকালবেলা উঠলো, ওর মা ওকে ব্রেকফাস্ট দিল, খাওয়া দাওয়া করলো, কথা বললো তার হাজবেন্ডের সাথে। তারপরে একটু বাইরে বেরোলো, কারণ যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্বটা অনেক, তাই তেমন কিন্তু এখানে আসা হয় না। আর ওখানে ওর ফ্রেন্ড রয়েছে, ও ভাবলো পাশের একটা ফ্রেন্ডের বাড়িও ঘুরতে যাবে, একটু দেখা করে আসবে আর কি। ঘরের থেকে বেরোলো, তখন 11টা মতো বাজে। যখন ও রাস্তায় আসলো, মেইন রোড তো, বললাম না ওই প্ল্যাটফর্মের পাশেই ওর বাড়ি, বেশি দূরে নয় আর কি। রাস্তায় আসলো, 3-4টে বাড়ির পরে মেয়েটার বাড়ি আর কি, শ্রীজার স্কুল ফ্রেন্ড, সেই বাড়িতে যাবে। কিন্তু রাস্তায় যখন ও গেল, সেখানে দেখলো সেই মেয়েটি যে শিয়ালদা প্ল্যাটফর্মে কালকে ছিল, ওর সাথে কথা বলেছে। ও ভাবলো এখনো কল্পনা করছে, এখানে সামনে কেউ নেই, ওর কল্পনাতেই মেয়েটি এসছে। ও চোখটা না ভালো করে ডলছে, আবার খুললো, দেখলো না মেয়েটি রয়েছে। তখন না ও খুব রেগে গেছে, ওর তো মাইন্ড এখন ঠিকই আছে, ও খুব রেগে গেছে। ও বলছে তোমার এত বড় সাহস, তুমি আর বাড়ি চলে এসেছো, আর কালকে তুমি এই কারণে জিজ্ঞেস করছিলে যে আমার বাড়ি কোথায়, কি ব্যাপার, কি হয়েছে, কি কোনো কাজের অফার দিতে এসেছো? আমি কোনো কাজ করব না, তাহলে আগে জিজ্ঞেস করতে পারতে, কালকে জিজ্ঞেস করতে পারতে, আমি তো বলে দিতাম আমি কোনো কাজ করব না, চলে যাও। আমি কিন্তু বাবাকে ডাকবো, আমি কিন্তু লোকজন জড়ো করবো, এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমার কি আশেপাশে অনেক লোকজন রয়েছে? মেয়েটি না কোনো কথার উত্তর দিচ্ছে না, কেমন যেন অদ্ভুত টাইপের মেয়েটি। হাসছে, ওর মুখে একটা মৃদু হাসি লেগে রয়েছে। ও কিন্তু এখনো বাড়ি থেকে বেরিয়ে একটু এগোয়নি, সবে বাড়ি থেকে বেরিয়ে মেইন রোডেও এসেছে। ও চিৎকার করে উঠেছে, আর সেই চিৎকার শুনে বাবা মা চলে এসেছে। ওর বাবা মা যে এসেছে, ও পিছন ফিরে তাকিয়েছে আর বলছে দেখো মা, এই মেয়েটি। দেখছে সামনে কেউ নেই, সামনে কেউ নেই। তখনই না মাথা ঘুরে শ্রীজা ওখানে পড়ে গেছে। কি জানি কি হলো ওর, ও পুরো অজ্ঞান হয়ে গেছে। বাবা মা তো খুব টেনশন করছে, ওকে নিয়ে ঘরে গেল, ডাক্তার ডাকা হলো। তারপর আস্তে আস্তে জ্ঞান ফিরলো, কিন্তু জ্ঞান ফিরলো গায়ে জ্বর নিয়ে, প্রচন্ড পরিমাণে জ্বর। ঠিক মতো মেয়েটা কথা বলতে পারছে না, খুবই শকড, খুব ভয় পেয়ে গেছে, ওর চোখ মুখ পুরো দাঁড়িয়ে গেছে। শ্রীজার হাজবেন্ডকে ফোন করা হলো, উনি বললেন যে উনি স্কুলে চলে গেছেন অলরেডি, কিন্তু বললেন ছুটি নিয়ে চলে আসছে। ভালো কথা। এদিকে মেয়েটিকে এত জিজ্ঞেস করা হচ্ছে কি হয়েছে তোর, কোন মেয়েটি, অজ্ঞান হয়ে পড়ে গেলি কেন, কি হয়েছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। ও এতটাই ভয় পেয়ে গেছে। ও তখন বুঝতে পারছে কোনো ভালো কিছু ঘটেনি, ওই মেয়েটি কোনো স্বাভাবিক নয়, আর ওই মেয়েটি আমার কল্পনাতেও আসছিল না। কিছু একটা ঘটনা নিশ্চয়ই ঘটছে, আর যেগুলো বাস্তব নয়, বাস্তব আর অবাস্তবের মাঝখানে এই জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। ও ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু কোনো কথাও বলতে পারছে না। ওর মনে হচ্ছে কথা বন্ধ হয়ে গেছে। ও কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। এদিকে গায়ে জ্বর এসেছে, ওষুধ খাওয়ানো হয়েছে, ওষুধটা খাচ্ছে, জ্বরটা অনেকটা পড়েছে, কিন্তু মেয়েটা কোনো কথা বলছে না। সেই সময় ওই মেয়েটির যে দাদু, মামাবাড়ির দাদু, তাকে ফোন করা হলো। তার বাড়িও কৃষ্ণনগরে, কিন্তু অনেকটা ভেতর দিকে, একটু গ্রামের সাইডে আর কি। তাকে ফোন করা হলো, তিনি একজনকে নিয়ে ওই 3-4টের দিকে চলে আসলেন বিকেলবেলায় আর কি। সেই মানুষটি হয়তো অনেক কিছু জানতেন এই ঝাড়ফুঁকটুকের ব্যাপারে আর কি। তাকে আনা হলো, আর তাকে দেখার পরে মেয়েটি যেমন কেন পাগল পাগল হয়ে গেছে। যে মেয়েটি সকাল থেকে কোনো কথা বলতে পারছে না, আর সেই মেয়েটি বলছে ওকে এখান থেকে চলে যেতে বলো, ও এখানে কেন ঢুকবে, আমার বাড়িও ঢুকবে না, ওকে চলে যেতে বলো। ওর মাও তো খুব ভয় পেয়ে গেছে, শ্রীজার মা, যে মেয়েটি সকাল থেকে কথা বলছে, আর এখন সেই মেয়ে স্পষ্ট করে রেগে রেগে কথা বলছে, তাও আবার চেঁচিয়ে চেঁচিয়ে। ওই যে মানুষটি শ্রীজার দাদুর সাথে এসেছিল না, সে কিন্তু
দেখেই বুঝতে পেরেছে সৃজাকে কিছু একটা ঘটনা ঘটে গেছে। তিনি সামনেও আসেননি, আরেকটা ঘরে গিয়ে বসেছে আর বলছে যে ওই মেয়েটি স্বাভাবিক নয়, কিছু অতৃপ্ত আত্মার নজর ওর উপরে পড়েছে, ছায়া পড়েছে, কিন্তু সেই ওর মধ্যে নেই, কিন্তু পাশে কোথাও একটা রয়েছে যে ওকে পরিচালনা করছে। এই কথা শুনে তো সৃজার মা খুব ভয় পেয়ে গেছে। ওদিকে আবার সৃজার বাবা বিশ্বাস করছে না, তিনি রেগে যাচ্ছেন। তিনি বলছেন এইসব কথা কেউ মানে নাকি? মেয়েটার হয়তো শরীর অসুস্থ, ওকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে, চেক আপ করাতে হবে, অনেক ব্যাপার রয়েছে, আপনারা কেন এসব ভুলভাল কথা বলছেন? কিন্তু মেয়েটার মা বারবার করে বলছে এসব ভুলভাল কোনো কথা নয়, কিছু একটা হয়েছে, কারণ মেয়েটা বারবার করে একটা মেয়ের কথা বলছিল। আর তুমি জানো রাত্রে যখন ঘুমিয়েছিলাম আমরা, তখনও প্রায় 4টের দিকে উঠেও বলছিল একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, কেন বলবে বলো? ও তো বলেছিল, আমি নিজে কানে শুনেছি ও বলেছে। আমি তখন বললাম যে তুই কল্পনা করছিস, ভয় পাচ্ছিস, ক্লান্ত রয়েছিস, সেই কারণে হয়তো ভুলভাল দেখছিস, তুই শুয়ে পড়। ও কিন্তু রাত্রেও এরকম ধরনের কথাবার্তা বলেছে, তাহলে নিশ্চয়ই কিছু স্বাভাবিক নয়। ওর বাবা চুপ করে গেল, যেহেতু ওনার স্ত্রী এরকম ধরনের কথাবার্তা বলছে, যে সেও বুঝতে পেরেছে যে মেয়ে স্বাভাবিক নয়, রাত্রেবেলা বুঝতে পেরেছিল, তাই সে আর কিছু বলেনি, কারণ সবার আগে তো তার মেয়েটা। তখনই শুনতে পাচ্ছে মেয়েটা বলছে, মেয়েটা কিন্তু ঘরে একা ছিল, তখনই বলছে মা এই মেয়েটাকে তাড়াও এখান থেকে, এই মেয়েটাকে তাড়াও, ও আমাকে ভয় দেখাচ্ছে। সবাই দৌড়ে গেছে ওই ঘরে, যাওয়ার পরে দেখলো যে কোথাও কোনো মেয়ে নেই, কিন্তু কোন মেয়েটাকে তাড়ানোর কথা বলছে ও? কি হয়েছে? ওই মানুষটি যে আর কি সৃজা দাদুর সাথে এসেছিল, তিনি বললেন আজকে তো এরকম শুক্রবার, অর্থাৎ শনিবার মঙ্গলবার না হলে কাজটা করা যায় না, এই কাজটা ঠিকমতো সফল হবে না, আজকে দিনটা কোনো মতে ওকে রাখুন, কোনো সমস্যা আশা করি হবে না, আমি একটু জলপড়া দিয়ে যাচ্ছি, জলপড়াটা ওকে খেতে বলুন, তাহলে ভয়টা অনেকটা কমে যাবে, আর ওর পাশে সর্বক্ষণ থাকবেন, সর্বক্ষণ। আমি কালকে আসছি, কালকে আসার পর আমি দেখছি কি করা যায়। মেয়েটাকে ওর মা ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমিয়েও গেছে মেয়েটি। ঘুম থেকে ওঠার পরও কিন্তু ওর পাশে সবাই রয়েছে, পাশেই খাওয়া দাওয়া সমস্ত কিছু যা যা করার সব ঘরের মধ্যে বসেই হচ্ছে। ও ঘুম থেকে উঠেছে, ওঠার পরেও জানলার দিকে তাকিয়েছে, চিৎকার করে উঠেছে, বলছে মা দেখো জানলার ওই পাশে মেয়েটি, কিন্তু এখন তো ঘরে আসছে না, ঘরে আসতে পারছে না, ও বারবার করে বলছে ঘরে আসতে চাই, ও আসতে পারছে না। আর এখানে সৃজার মা একটা ভালো কাজ করেছিল, ওদের তো ওই ঘরে কোনো ঠাকুর ঘর ছিল না, ঠাকুর ঘর তো আলাদা একটা জায়গায় ছিল, সেখান থেকে সিংহাসনটাকে ধরে নিয়ে সেই ঘরে এনেছে, ঘরে এনে সন্ধ্যাবেলা পুজোও দিয়েছে, তাই হয়তো এই ঘরে আসতে পারছে না বা কোনো কারণ হবে। যাই হোক, সৃজা বারবার করে বলছে যে ওই মেয়েটি এখানে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না, আমাকে ভয় দেখাচ্ছে মেয়েটি। ঘরে দুটো জানলা ছিল, জানলাগুলো গিয়ে সৃজার বাবা বন্ধ করে দিল, মেয়েটাকে ধরে বসে রয়েছে, কেমন আতঙ্কিত হয়ে গেছে মেয়েটি, দেখে চেনাই যাচ্ছে না যে এই যে তার মেয়ে। অনেক রাত হয়ে গিয়েছিল, তার হাজবেন্ডের আস্তে আস্তে আসলো, সে তার স্ত্রীকে দেখে চিনতে পারছে না। সে বলছে কালকেই সকালে সে তার ওয়াইফকে দেখেছে, সুস্থ সবল একটা মানুষ, একটা রাতের মধ্যে কি হয়ে গেল। সে তো অনবরত ফোন করে যাচ্ছিল, তাকে তেমন কিছু বলা হয়নি, বলেছে আগে থেকে সুস্থ আছে, কারণ তিনি শিক্ষিত মানুষ, এসব বিশ্বাস করবে কি না করবে, রেগে যাবে, হয়তো ভাববে যে বউটাকে নার্সিংহোমে না নিয়ে গিয়ে এইভাবে ফেলে রেখেছে, তাই বলছে যে তেমন কিছু হয়নি, তুমি বাড়িতে আসো তারপরে বলছি আর কি। বলছে এখন ঠিক আছে, কথা বলতে পারছে, কোনো সমস্যা নেই। কিন্তু বাড়িতে আসার পরে সে তার ওয়াইফকে দেখে পুরো আঁতকে উঠেছে। কালকেই দেখলো পুরো সুস্থ সবল মানুষ, আর আজকে তার ওয়াইফের এই অবস্থা, মনে হচ্ছে পুরো শরীরটা তার অর্ধেক হয়ে গেছে। তার চোখে জল চলে এসছে। তারপরে ঠান্ডা মাথায় সমস্ত কিছু বলা হলো তাকে, যে এই ব্যাপার, তোমার দাদু কিন্তু এরকম ধরনের কথা বলছে, দাদুর সাথে একজন এসেছিল, সে এরকম ধরনের কথা বলছে, এসব কিন্তু হাওয়া বাতাস বিশ্বাস হয় আমার, কোথায় কি ঘটেছে কে কি বলতে পারে। তখন সৃজার মা আরেকটা কথা বলল যে তার মেয়েটা একটু অন্য ধরনের, এইসব নেগেটিভ জিনিসগুলো তার প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট হয়, কারণ যেহেতু ওই সৃজার মামা বাড়ি গ্রামের দিকে, আগেও তো বহুবার গেছে, কোনো জিনিস যেগুলো অন্য কেউ দেখতে পেত না ও দেখতে পেত, ওই এগুলো বুঝতে পারতো, অনুভব করতে পারতো। তারপরে ওখানকার একজন মানুষ, ইনি নয়, এই দাদুর বন্ধু নয়, আরেকজন মানুষ ওকে একটা তাবিজ বেঁধে দিয়েছিল, কিন্তু পরে হারিয়ে ফেলেছে। তারপরে এমন কোনো ঘটনা ঘটেনি যে তাবিজের আবার প্রয়োজন পড়বে, আর তাই তাবিজটা নেয়ওনি, সেভাবেই ছিল। কিন্তু হঠাৎ করে যে এরকম ধরনের আবার ঘটনা ঘটে যাবে এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তার স্বামী কি বিশ্বাস করেছে করেনি ওরা কেউ বুঝতে পারেনি, কিন্তু সে চুপচাপ ছিল, সে আর কিছু বলেনি। তার একটাই কথা, যে কোনো প্রকারে হোক তার স্ত্রীকে সুস্থ করতে হবে। গায়ে জ্বর তার আছে, জ্বর এখনো যায়নি, কিন্তু সবে তো একদিন জ্বর হলো, ওষুধ দেওয়া হলো, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলো, আবার শুয়ে পড়লো। তার হাজবেন্ডের ছিল পাশে, কিন্তু সেই দিন রাত্রেবেলায় আবার সৃজা বারবার করে বলছে যে তুমি কি শুনতে পাচ্ছ, জানলায় আওয়াজ হচ্ছে কেমন খটখট, কিন্তু তার স্বামী কিন্তু শুনতে পায়নি, ভয় পাচ্ছে, সে আরো
জোরে জড়িয়ে ধরেছে তার স্ত্রীকে। সে তো ভয় পাচ্ছে না, যদি কোনো খারাপ ঘটনা ঘটে যায় তার স্ত্রীর সাথে কি হবে তার। পরের দিন সকাল হলো, খাওয়া দাওয়া তো প্রায় ছেড়ে দিয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। 1 গ্রাস 2 গ্রাস দেওয়ার পরে সে ফেলে দিচ্ছে, বমি করে দিচ্ছে। সে কোনো মতে খেতে পারছে না, ভয় পেয়েছে, তো ভয়ের মধ্যে এরকম ঘটনা ঘটে আর কি। পরের দিন তিনি চলে আসলেন, ওই দাদুর যে বন্ধু, দাদু সাথে করে নিয়ে এসেছে। তারপর বাড়িতে অনেক কিছু করা হলো, মেয়েটার হাতে তাবিজ বেঁধে দিল। এই করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে, কারণ থেকে থেকে করতে হচ্ছে অনেক কাজ। সন্ধ্যা হয়ে গেছে আর তিনি একটা শঙ্খ চাইলেন। শঙ্খটাকে নিয়ে দেখলেন যে বাড়ির 4 কোণায় তিনি যাচ্ছেন আর শঙ্খ বাজাচ্ছেন আর কি। 12 বার শঙ্খ বাজিয়েছে। 1 কোণায় যাচ্ছে সেখানে 3 বার বাজাচ্ছে, আবার 1 কোণায় যাচ্ছে, এইভাবে করতে করতে 12 বার বাজিয়েছে। তারপরে বাড়ির চারপাশে জলের ছিটা দেওয়া হলো। ওই জলটা পুজোর কাজে লেগেছিল আর কি, সে জলটাকে দেওয়া হলো। বলল এখন ঠিক আছে, আর কোনো সমস্যা তেমন নেই, আর যে অতৃপ্ত আত্মা এখানে এসেছিল সে আসতে পারবে না। সেই দিনও কিন্তু শ্রীজা বলতে পারেনি তার সাথে কি ঘটনা ঘটেছিল। সে খুব দুর্বল ছিল, তো শরীরটা এখনো ঠিক হয়নি। 2 দিন পরে সে জানালো কি ঘটনা ঘটেছিল। তার হাজবেন্ড ছুটি নিয়েছে স্কুল থেকে, এখানে রয়েছে আর কি। বলল যে এই ঘটনা ঘটেছিল, শিয়ালদায় গিয়ে এরকম এরকম কথা হয়েছে। তারপরে তো দেখলাম এই ব্যাপার। কেউ তো বিশ্বাস করতে পারছে না যে সবার সম্মুখে এরকম ঘটনা ঘটে যাবে, কেউ কি দেখতে পায়নি। কিন্তু তবুও তার মেয়ের সাথে এই ঘটনা ঘটার পরে, তার মেয়েকে এইভাবে দেখার পরে ওরা আর কিছু বলতে পারেনি। আস্তে আস্তে মেয়েটা সুস্থ হলো, চলে গেল শ্বশুর বাড়িতে। পরবর্তীকালে আর কোনো সমস্যাই তার হয়নি। তাবিজটা ওর হাতে এখনো বাঁধা রয়েছে, ভালো আছে, ওরা সুখে আছে। শরীরটা অসুস্থ থাকার কারণে আজকে হয়তো আমি ঠিকমতো বলতে পারিনি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ মার্জনা করবেন। তো এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক হোক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেইল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়ে আমাকে মেইল করতে পারেন। ধন্যবাদ।